নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য একটি গল্প, ১৬ কলা পূর্ণ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প ১৬ কলা পূর্ণ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সৌমিত্রর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে তা প্রায় বছর ৭ হতে আসলো। দুতি আজকাল বাড়িতে একাই থাকে। কি আর করবে? সৌমিত্রকে পালিয়ে বিয়ে করবার জন্য বাবা মার সাথে কম অশান্তি দুতি করেনি। সবই তো ঠিকঠাক চলছিল। সর্বপ্রথম সুব্রত আর অরিত্র সাহায্য করেছিল বাড়ি থেকে বেরিয়ে ওই বাসা ভাড়া থাকার ব্যাপারটা নিয়ে। যখন তীব্র আলোচনা, তখন বলেই ফেলেছিল সৌমিত্র, আমার বাড়ি থেকে না করবে না। দুটিকে বরাবরই বাবা মা বেশ পছন্দ করে। সুব্রত তখন সৌমিত্রর পিঠের ওপরে কয়েকবার চাপড় মেরে বলে, ভাই, এটা বিয়ে করে বউ নিয়ে যাওয়া, কোনো ক্লাসমেটকে বাড়িতে নিয়ে আসা নয়। তাতে কি, আমার বাবাও তো প্রেম করে বিয়ে করেছে, অসুবিধাটা কোথায়? তোর বাবা তোর মাকে প্রেম করে বিয়ে করে বাড়ি কিন্তু ছেড়েছিল, আর তুইও সেই একই ভুল করছিস। ওদের চোখে বুড়ো আঙুল দেখিয়ে সৌমিত্র বলেছিল, দেখিস, আমাকে আর দুটিকে ঠিক মেনে নেবে। তাছাড়া ওরা জানে দুটিকে ছাড়া আমার এক দণ্ডও চলে না। কথাটা বলে দুটির চোখের দিকে তাকিয়ে চোখটা টিপে দিয়েছিল সৌমিত্র। ওই দিন সুরেন্দ্র সিনেমা হলে ওরা দুপুরের শো দেখে বেরিয়েছে। এই তো ৪:১৫-২০ মতো বাজে। যারা ৪:৩০ শো দেখবে তারা রীতিমতো টিকিট কেটে ভিড় করে দাঁড়িয়ে। তাদের মাঝখান থেকে হঠাৎ কে যেন চিৎকার করে বলে উঠেছিল, আরে দুতি না, সৌমিত্র, তোরা তোরা হলে কি করছিস? বাপন, পাড়ার মাস্টার মশাই, সবাই ওর কাছে পড়েছে, চাকরিও করছে, কিন্তু ওর দ্বারা আর চাকরি হলো না। ওই থাকে না এক একজন ঈশ্বরের দূতের মতো, ওর মাধ্যমে সবাই সমস্ত এক্সাম পাশ করলেও ও বেচারার দ্বারা এত পাণ্ডিত্য অর্জন করেও সরকারি খাতায় আর নাম লেখানো সম্ভব হলো না। সৌমিত্রর মাস্টারি চাকরিটাও তো এর মাধ্যমেই হয়েছিল। ঢোক গেলে সৌমিত্র, প্রচণ্ড ভয়। বাপন ওর থেকে বয়সে অনেকটাই বড়, দুটিও প্রায় কাঁপছে। কিন্তু সুব্রত আর অরিত্র বিষয়টা সামলে নেয়। ওরা বলে, আরে ওরা সিনেমা দেখতে আসেনি, আমাদেরকে পিক আপ করতে এসেছে। ওই একসঙ্গে আদর্শতে গিয়ে খাওয়া দাওয়ার কথা আছে। হো, তাই নাকি? তা কি বিষয় নিয়ে সেলিব্রেশন? বেশ উৎসাহের সহিত কথাটা জানতে চেয়েছিল বাপন মাস্টার। দুটি বলেছিল, সৌমিত্রর চাকরিটার জন্য। হো, তাই বল। তা আমিও কি বাদ পড়বো? আমাকে খাওয়াবি না তোরা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দুটি কথাটা বলে খানিকটা দূরে গিয়ে কার সাথে যেন ফোনে বাক্যালাপ করে। ওদিকে বাপন সৌমিত্রকে বলে, যাক, চাকরিটা ভালোই ভালোই হয়েই গেল,
একবারে তোদের পাড়া থেকে 10টা ছেলের চাকরি হয়েছে, বুঝলি? এটা একেবারে ইতিহাস। কিন্তু বাপনদা, আমার কিন্তু মাঝে মধ্যে খুব ভয় করছে। আরে ভয়ের কি আছে, রীতিমতো পরীক্ষা দিয়ে পাশ করেছিস, তোর কোনো ভয় নেই, বুঝলি? কিন্তু সেই ভয়টাই হলো। এরপরে যখন ওরা পালিয়ে যাবে ঠিক সেই দিন সকাল থেকে আকাশটা বড্ড বেশি মেঘলা। সেই দিন সিনেমা হল থেকে বেরোনোর পর সবার আগে সৌমিত্র দুটিকে যেই প্রশ্নটা করেছিল সেটা হলো এই, কি ব্যাপার, তুমি সবার থেকে সরে গিয়ে কার সঙ্গে ফোনে কথা বলছিলে? দুটি ঢোক গিলে বলেছিল, মায়ের সাথে। কেন, জানেন না আমার সঙ্গে বেরিয়েছো? মা তো জানে, বাবা তো বিষয়টা জানে না। বাবা জানে আমি কোচিংয়ে এসেছি। তাছাড়া বাবা বারবার বলছিল ওই প্রাইভেট কোম্পানিতে একটা জব আছে, আর যেখানে বাবার বন্ধুর ছেলে চাকরি করে ওখানেই একবার অ্যাপ্লাই করতে। আমি চাকরি করলে তোমার চাকরি করার কি দরকার? তাছাড়া একই বাড়িতে মানবে কিনা তা নিয়ে একটা ধন্দের মধ্যে পড়ে আছি। তুমি আমি দুইজন চাকরি করলে সংসার সামলাতে যে অসুবিধা হবে। দুটি তাকিয়েছিল সৌমিত্রর চোখের দিকে। সৌমিত্র বলেছিল, আরে তা বলে বলছি না তুমি কোনোদিন চাকরি করবে না, নিশ্চয়ই করবে। আগে নিজেদের মাথা গোজার একটা ঠাঁই ঠিক হোক, তারপর না হয়। সৌমিত্র, পালিয়ে বিয়ে করাটা আমাদের কি ঠিক সিদ্ধান্ত? তুমি সবেমাত্র চাকরিটা পেলে কটা দিন একটু গোছগাছ করে নিলে হয় না? তারপর না হয়। না না না, কিসের গোছগাছ? এখন মাইনে পাবো, সংসার করব। তাছাড়া তোমাকে ছেড়ে আমি আর পারছি না থাকতে। আর তুমি জানো না, 25-26 বছর বয়স হয়ে গেলেই বাবা মার বিয়ে দেওয়ার চিন্তা মাথায় থাকে, আর সেখানে তোমার তো আরো বেশি হয়ে গিয়েছে। দুটি নিজের দিকে একবার তাকায়। তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সৌমিত্র নাড়া দিয়েছে বহুবার, সেই ক্লাস 11-এ পড়ার সময় থেকে। দুটির বাবা সরকারি চাকরিজীবী, সবসময় বাড়িতে আসা যাওয়া করতে পারেন না। মা আর দুটি বাড়িতে একাই থাকতো। ওই মাঝে মধ্যে মা যখন পুজো দিতে অথবা বাজার দিতে মার্কেটে যেত তখন আসতো সৌমিত্র। বলতো, কাকিমা ওই বন্ধুদের সঙ্গে যাব, দুটি বাড়িতে আছে তো। হয়তো দেখা হয়ে গিয়েছে তখন দুটির মার সঙ্গে রাস্তার মোড়ে। ওর মা তখন ভ্যানে বসা। রীতিমতো উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, দুটি তো বাড়িতেই আছে। তোরা দল বেঁধে কি ব্যাপার বলতো? সেখানে 2-4টে মেয়েও থাকতো। সোনালি বলেছিল, কাকিমা ওই নোটস দিতে আসছিলাম স্যাম স্যারের, ও তো যায়নি সেই দিন, তাই। ও আচ্ছা আচ্ছা, যা বাড়িতে যা, ও আছে। শোন, তোরা খাওয়া দাওয়া করে যাবি? দুটির মার মাথায় সবসময় একটাই চিন্তা, বাড়িতে কেউ এলে তাকে না খাইয়ে পাঠানো যাবে না। ওরা সবাই হেসে বলতো, আমরা সবাই মিলে খেলে তুমি আর যেতে পারবে না এখন মার্কেটে, বুঝলে? এরপরে বাড়িতে আসতো সৌমিত্র একা। গলির মোড়ের মাথায় দাঁড়িয়ে সোনালি সৌমিত্রকে চিমটি কেটে বলতো, যা, তোর প্রাণ পাখি একাই আছে, আমরা সব পাহারাদার। পাড়ার অলিতে গলিতে ঘুরে বেড়াবো, কোনো রকম অসুবিধে হলে শব্দ করলেই দেখিস, বেশি আবার ডুবে যাস না কিন্তু। ঠাট্টা করতো সবাই। দুটির কাছে আসার সঙ্গে সঙ্গে সৌমিত্র ঝাঁপিয়ে পড়তো ওর লাল ঠোঁটের ওপরে, তারপর ওর বুকে, পিঠে, কোমরে, এমনকি ওর 2 উরুর মধ্যবর্তীতেও। সম্পর্কটা ওদের অনেক ছোট্ট থেকে। যতবারই সৌমিত্র ওর কাছাকাছি গিয়েছে ততবারই দুটি তীব্র নিঃশ্বাসে উত্তেজিত কণ্ঠে বলেছে, আমাকে ছেড়ে যাবে না তো? সৌমিত্র ওর ভালোবাসায় দুটিকে ভুলিয়ে দিতে দিতে বলেছে, কখনো না। তারপর ওদের জিহ্বার উষ্ণ গরম ছোঁয়া ওদের দুইজনের শরীরকেই পুড়িয়ে ছাই করে দিয়েছে। কাকিমা মোড়ের মাথায় যেই ভ্যান নিয়ে ফেরত আসছেন, সঙ্গে সঙ্গে পাড়ার মধ্যে কত রকম শব্দ, শীষের শব্দ, বেলের শব্দ, চিৎকার চেঁচামেচি, গল্পের শব্দ, সবটাই সৌমিত্রকে জানান দেবার জন্য। এরপরে কাজ না হলে ছোট্ট সেলফোনটা বেজে উঠত বিপ বিপ করে। তাড়াতাড়ি সৌমিত্র পরিপাটি নিজেকে গুছিয়ে ওদের পিছনের দরজা দিয়ে পালাতো। একদিন তো বেচারা সাইকেল ফেলেই চলে গিয়েছিল। দুটির মাও চলে এসেছে।
মা আসার পরে দুটি তাড়াতাড়ি নিজের সালোয়ার কামিজ ঠিক করে দরজা খুলতেই মা বললেন, কি রে, ওরা চলে গিয়েছে? এটা কার সাইকেল পড়ে আছে রে দুটি? দুটি ঢোক গিলে বলে, জানি না, অনেকে এসেছিল, বোধহয় ভুল করে। সাইকেলটা পড়েছিল পাঁচিলের একেবারে দক্ষিণ দিকে কোণা ঘেঁষে। বিকেলবেলা সাইকেল নিতে এসে সৌমিত্রর কাল ঘাম ছুটে যায়। এসেই দেখে দুটির বাবা বাড়ি। হঠাৎ করে চলে আসেনি। দুটি আর দুটির মা বাড়িতে ছিল না। এই ব্যাপার, কাকে চাই? আসলে কাকু, ওই সাইকেলটা। সাইকেল? কার সাইকেল? ওই ওই যে পাঁচিলের কোনায়। আমার সাইকেল। আসলে আমি। তোমার সাইকেল এখানে কি করে এলো? ভাগ্যিস দুটি সেই সময় ওর মায়ের সঙ্গে ভ্যান থেকে নেমেছে। আরে সৌমিত্র যে, কি ব্যাপার? বললাম খেয়ে দিয়ে যাস, তোরা বেরিয়ে গেছিলি, আর এমন তাড়াহুড়ো তোদের, পড়ার চাপ, সাইকেলটা ফেলে গেছিস। যা নিয়ে যা, ওই দেখ আমি সরিয়ে রেখেছি। দুটির মা যত্ন করে রান্নাঘরের পিছন দিকে সাইকেলটাকে সরিয়ে রেখেছিলেন। ভাগ্যিস, না হলে তো সৌমিত্র দুটির বাবার হাতেই হয়তো হাফ মার্ডার হয়ে যেত। উচ্চতায় প্রায় 6 ফুট এই ব্যক্তি। হৃষ্টপুষ্ট সুঠাম চেহারা, পুরুষ্ঠ গোপ, মাথা ভর্তি কোকড়ানো চুল, শুধু গায়ের রংটাই যা একটু ভূমসি কালো। ওই দেখেই ভয় পায় বাদবাকি সকলে। তাছাড়া মানুষটা বেশ নরম সরম, কথায় বার্তায় যে মিশে যাবে আর যাকে মনে ধরবে তার সঙ্গে অনর্গল বকবক করবেন। সৌমিত্রকে দেখে হেসে বলেছিলেন, তুমি দুটির বন্ধু, ভয় পাওয়ার কি আছে? এই বয়সে বন্ধু বান্ধব হবে না তো কি? এসো, ঘরে এসো। কৃষ্ণনগর থেকে সরপুরিয়া সরভাজা নিয়ে এসেছি, আর খেয়ে যাও। আর বাদবাকি সাগরেতরা কোথায়? দুটিকে যখনই ফোন করি তখনই তোমাদের অনেক প্রশংসা করে। একটু পড়া কামাই করলেই তোমরা নাকি নিজেদের যত্ন সহকারে সব নোটসপত্র দিয়ে যাও। অবশ্য সেইটা তো ওর রেজাল্টেই বুঝতে পারছি। ক্লাস 11-এ 98% মার্ক নিয়ে পাশ করেছে আমার মেয়ে। আর তাছাড়া মাস্টারদেরকেও ধন্যবাদ দিতে হয়। তোমার কত হলো? আমার 80। বাহ, ভালো তো, খুব ভালো। তা এসো। এইভাবেই পরিচয় হয়েছিল দুটির বাবার সাথে। রীতিমতো ভয়ে কাঁপন ধরে গিয়েছিল সৌমিত্রর শরীরে। তার পরের বছরগুলো কেটেছিল অনেকটা স্বপ্নের মতোই। কলেজ কমপ্লিট করা, চাকরির জন্য খাটা। মাঝখানে বিচ্ছেদ হয়েছে সোনালীর সঙ্গে। উচ্চ মাধ্যমিক পাশ করার পরপরই যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল ওরা, তখন থেকেই সোনালীকে পছন্দ করে ফেলেছিল কলেজের একজন প্রফেসর। বয়সে অনেকটাই বড়, তবুও সোনালীর মাথা ভর্তি চুল, লক্ষ্মীমন্ত গোল মুখশ্রী, আর বেশ হৃষ্টপুষ্ট মোটা শরীরটা। সবাই ওকে গোল আলু বলে খ্যাপালেও সোনালীর নিজের চেহারা নিয়ে কখনো আক্ষেপ ছিল না। হঠাৎ করে বন্ধু বান্ধবদের একটা বিয়ের কার্ড দিতেই সবাই আকাশ থেকে পড়ে। ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল সবাই। দুটি আর সৌমিত্র সব সময় পাশাপাশি, টুনোটুনি, একে অপরকে ছাড়া চলতেই পারে না। সোনালী ওদের দিকে তাকিয়েই বলেছিল, নে ধর, আমাকে দিয়েই শুরু হোক, তারপর তোদেরটা না হয় হবে। এটা কি রে? বোকা গাধা, বুঝতে পারছিস না? দেখ খুলে। আরে তোর আবার বিয়ে নাকি? বাবা, কেন, আমার বুঝি বিয়ে হতে পারে না? দুটি সোনালীর হাতটা চেপে বলেছিল, এত তাড়াতাড়ি করে ফেলবি? নিজেকে একটা সুযোগ দিবি না? তাছাড়া তোর তো স্বপ্ন ছিল রে চাকরি করা। কি করব বল, বাড়িতে বাবা অসুস্থ, আর ঠাকুমা চাইছে মরার আগে আমার বিয়ে দেখে যেতে। এর জন্য কেউ বিয়ে করে নাকি? বেশ উত্তেজিত হয়েই উত্তরটা দিয়েছিল রাঘব। রাঘবের সঙ্গে আলাপ হয়েছিল এই ফার্স্ট ইয়ারে এসেই। বেচারা মনে মনে পছন্দ করত সোনালীকে, কিন্তু প্রপোজাল দেবার আগেই পাখি ফুরুত। তুই থাম, সবসময় আমার দিকে তাকিয়ে থাকিস, আমাকে দেখে হাসিস, দূর থেকে তাকিয়ে থাকিস। তুই কি ভাবিস আমি তোর চোখের ভাষা বুঝতে পারি না? যখন বুঝতেই পারলি তাহলে বিয়ে কেন করছিস? আরে বিয়ে করে খাওয়াবে কি? হ্যাঁ, চাকরি বাকরি নেই, কিচ্ছু নেই। আমার বরকে জানিস? কে? এমডি। কি? ভালো করে বিয়ের কাটা দেখ, আমার নাম দেখে হা হয়ে গেছিস?
কলেজের প্রফেসরের সঙ্গে বিয়ে মানে একটা বিরাট ব্যাপার। বন্ধু বান্ধবী সবাই হই হট্টগোল করতে করতে গিয়েছিল। রাঘবও গিয়েছিল। চোখের কোনায় একটু জল ছিল, কিন্তু সোনালি যখন ওকে কাছে এসে বলল, চিন্তা করিস না, আমার থেকে বেটার অপশন পেয়ে যাবি, কিছুক্ষণ পরই ও আসবে, মুখ ভার করে থাকিস না। কি থেকে কি সন্দেহ করবে? রাঘব বলেছিল, একটা সুযোগ দিতে পারতি আমাকে, হয়তো আমি। তারপরে বরযাত্রী ঢুকে যায়। তখন সবে সোনালি সেজেগুজে এসে বসেছে। 7টা বাজে। বিয়ের লগ্ন 7:45। বন্ধু বান্ধবদের অনেকটা রিকোয়েস্ট করার পরই ওরা সবাই সন্ধেবেলা এসে হাজির হয়েছিল। ধুমধাম করে বিয়ে হয়। রাঘবও নাকে মুখে দুটো গুঁজে খায়। এরপর থেকে রাঘবেরও আর খোঁজ পাওয়া যায় না। সবাই শুনেছিল ও নাকি কলেজ বদলে ফেলেছে। মনে মনে সোনালীকে অনেকটাই ভালোবাসত। 3rd ইয়ারে ক্যান্টিনে বসে হঠাৎ একদিন রাঘবের প্রসঙ্গ উঠতেই দুটি বলেছিল, সত্যি কাছের মানুষকে না পাওয়া যে কতটা কষ্টকর, ওটা আমাকে আর সৌমিত্রকে জিজ্ঞাসা কর। বাবার পোস্টিং হয়েছিল বেলডাঙ্গায়। জাস্ট কটা দিনের জন্য বাবার কাছে বেড়াতে গিয়েছিলাম আমি আর মা। সৌমিত্র রীতিমতো না খাওয়া, যাকে বলে অনশনে বসেছে। সবাই অবাক, ঘুরে তাকায় সৌমিত্রর দিকে। সুব্রত বলে, কি রে, আমি দার্জিলিং গিয়েছিলাম, আমায় তো বলিসনি। কি আর বলবো বল, এ কি বলার মতো? জানিস 3 দিন ওর সঙ্গে আমার দেখা হয়নি। সবাই হেসে ওঠে। 3 দিন? তাতে এত বিরহ? ও তোরা বুঝবি না, তোরা প্রেম করিসনি তো, তাহলে বুঝতে পারতি প্রেমের যে কত জ্বালা। সত্যি প্রেমের খুব জ্বালা। এরপরে পরীক্ষায় পাশ করার পর সৌমিত্র প্রথমবার চাকরি পেয়ে সর্বপ্রথম মা কালীর মন্দিরে একটা পুজো দিয়ে এসে দুতিকে যখন সুখবরটা বলতে গেল, তখন দেখলো দুতির বাড়ির সামনে অনেকগুলো 4 চাকা এসে দাঁড়িয়েছে। এই কয়েক বছরে দুতির বাড়ির চেহারা অনেকটা পরিবর্তন হয়েছে। প্রথম বাড়িটা 1 তলা ছিল, এখন 2 তলা হয়েছে। রংটা বদলেছে, সামনে খোলা ব্যালকনি হয়েছে। দুতির আলাদা করে একটা নিজের ঘর হয়েছে। সেই ঘরে দুতির পছন্দ মতো যাবতীয় ফার্নিচার সব সাজানো। বন্ধু বান্ধবের সঙ্গে একটা গ্রুপ ফটো দেয়ালে বিরাট বড় করে টাঙানো রয়েছে। ঘরের ভেতরের রংটা করা হয়েছে হালকা বাদামি রং। এই রংটা বরাবরই দুতি পছন্দ করে। বাড়ির গেটটা বিরাট বড় করে খোলা, অন্য সময় ভেতর থেকে বন্ধ। পাঁচিলের বাইরের ব্যাপারটা বলছি। আজকে খোলা দেখে সৌমিত্র অবাক। বাড়ির বাইরে নিজের সাইকেলটাকে দাঁড় করিয়ে ভেতরে ঢুকতে যাবে এমন সময় দুতির মা দোতলার ব্যালকনিতে মিষ্টি থালা হাতে সৌমিত্রকে দেখে চিৎকার করে বললেন, যাক ভালোই হয়েছে, তুইও এসে হাজির হয়েছিস। কত বছর পর এলি বলতো? আমার তো খানিকক্ষণ তোকে চিনতেই সময় লেগে গেল। বাবা, চেহারার কত পরিবর্তন হয়েছে ছেলের। কিরকম চেহারা ছিল, কত রোগা হয়ে গেছিস। আয় আয়, ভেতরে আয়। সৌমিত্র একেবারেই স্তব্ধ। বাড়িতে মেন দরজার সামনে অনেকগুলো জুতো জোড়া খোলা, দেখেই মনে হচ্ছে বেশ দামি পরিবারের থেকে কেউ। ঘরে ঢুকতেই অবাক, বসার ঘরে সোফায় ভর্তি লোকজন, আর তাদেরই সামনে রাখা সেন্টার টেবিলে প্রচুর মিষ্টির প্লেট। দুতি একটা বাদামি রঙের শাড়ি পরে চুপ করে মাথা নিচু করেই বসে রয়েছে। পরীক্ষার জন্য ওরা সংকল্প করেছিল। পরীক্ষার ঠিক মাস 6 আগে। সেই দিন বেশ বৃষ্টি। বাপন স্যারের কোচিং থেকে বেরিয়ে আসার পথে দেখা হয়েছিল দুতির সঙ্গে। দুতি পায়ে হেঁটে টাউন থেকে ফিরছে। একটা ব্যাগ ছিঁড়ে গেছে। বাবার কাছ থেকে 500 টাকা নিয়ে একটা ব্যাগ কিনতে গিয়েছিল। ও পড়াশোনা করছে, তবে বাপনের কাছে নয়। গিয়েছিল কয়েকটা দিন, কিন্তু সেখানে গিয়েও যে বদনাম রটে গেছে। সৌমিত্রর সঙ্গে ওর নাকি লাইন আছে। ছোটবেলার মতো এখন কাউকে নিজের ভালোবাসার কথা বলতে অনেকটা ভয় হয় দুতির। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতার পরিবর্তন এসেছে। এখন যেন চট করে কাউকে বলা যায় না যে সৌমিত্রর সঙ্গে আমার বিয়ে হবেই। ছোটবেলার প্রেমে অত ভাবার সময় ছিল না। প্রথমত ভালো লাগা থেকে ভালোবাসা
ভালোবাসা থেকে শরীর স্পর্শ। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওরা দুইজনই বুঝতে পেরেছিল বাস্তবটা বড্ড কঠিন। নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে না পারলে ভালোবাসার মূল্য কেউ দেবে না। তখন সৌমিত্র বলেছিল, তোমার সঙ্গে দেখাই যখন হয়ে গেল তখন একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে। কতদিন কথা হয় না বলো তো? কোথায় একটু অন্য কিছু বলবে? ফোন করেছি, ফোন ধরনি। তারপরে বুঝতে পারলাম তোমার ফোনে আমার ফোনে লাইন আসবে না। রিচার্জ করো না ক মাস? হ্যাঁ, যে ইনকামিং আউটগোয়িং সব বন্ধ হয়ে গেছে। সৌমিত্র তাকায় দ্যুতির দিকে। দাড়ি টাড়ি কাটুনি? বাড়ি থেকে খুব প্রেশার দিচ্ছে নাকি চাকরির জন্য? তা তো দেবেই, বাবা রিটায়ার্ড হয়ে গিয়েছে, সংসার চালাতে কষ্ট হচ্ছে। তাছাড়া তুমি তো জানো আমার মাথার ওপরে দুটো দিদি আছে, তাদের বিয়ে থাওয়া দিতে হবে। বেশ তো, প্রেশার নেওয়া তো ভালো। তাছাড়া তোমার বাবা মাকে দেখারও তোমার একটা কর্তব্য আছে। এই জন্যই বলছি দ্যুতি। কি? একটা গভীর আলোচনা আছে। দ্যুতি বলেছিল, বেশিক্ষণ সময় দিতে পারবো না, কিন্তু বাড়ি থেকে বাবার কাছে 500 টাকা ধার করে নিয়ে এসেছি। বাবার কাছে আবার ধার? তা নয়তো কি, যখন ছোট ছিলাম। এখন টাকা চাইতে বড্ড বেশি নিজেরই অপমান বোধ হয়। মনে হয় আমি দেব কোথায়, আর উল্টে আমিই চেয়ে মরি। বাবা মার একটা ভরসার জায়গা এখনো তৈরি করতে পারলাম না। বয়সটা তো আর কম হলো না। শোনো, বলো। বলছি আমরা এখন আর দেখা করব না। মানে? ফোনে যোগাযোগ বন্ধ করে দিয়েছো মানলাম, পড়াশোনার খুব চাপ, রাত জেগে পড়তে পড়তে চোখের তলায় কালি হয়েছে, তাই বলে দেখা করবে না? তুমি তো আমাকে না দেখে থাকতে পারতে না গো। মনে আছে সেই বেলডাঙ্গা গিয়েছিলাম 3 দিন? বাড়ি আসার পরে তুমি শুধু সুযোগ খুঁজছিলে কিভাবে আমাকে একটু। থেমে যায় দ্যুতি। তখনই বেল বাজিয়ে পাড়ার নরেন কাকা বাড়ির দিকে রওনা হচ্ছে, ওদের দিকে একটা চোরা দৃষ্টিতে তাকিয়ে। দ্যুতি বড় হয়েছে তো, গায়ের ওড়নাটা বুকের ওপরে ভালোভাবে ঢাকার চেষ্টা করে। ওর প্রস্ফুটিত পুষ্প দুটি রীতিমতো উদ্ধত হয়েছে, হয়তো সৌমিত্রর ভালোবাসার চোটেই। সেগুলো বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চায় প্রতিনিয়ত। নিজেকে আবরণযুক্ত করে আবার চুপ করে একটু পাশ কাটিয়ে দাঁড়িয়ে পড়ে দ্যুতি। সৌমিত্র বলে, কি হলো? আমাদের পাড়ার, যদি দেখে চিনতে পারি। হো, ভয় লাগে? লাগবে না, বড় হয়েছি, কে কোথা থেকে কি বদনাম দেবে। তাছাড়া বাবা এত বছর ওই ক্রাইম ঘেটেই এসেছে, বাবারও খুব ভয় হয়। ও তাহলে তাহলে কি তুমি দেখা করবে না? দেখা না করে থাকতে পারবে? পারতে হবে। মানে? পরীক্ষার খুব চাপ, বাপন স্যার বারবার বলে দিয়েছে এইবার বাগাতেই হবে, না হলে যে আর হবে না। কেন? আবার কবে পরীক্ষা তার নেই ঠিক, একই ঠিকঠাক হয় না। তুমি জাস্ট কটা মাস একটু অপেক্ষা করো লক্ষ্মীটি, এরপরে চাকরিটা হয়ে গেলে তো আর চিন্তা করতে হবে না। দ্যুতির চোখের কোণায় জল চলে এসেছিল। সে বলেছিল, ঠিক আছে, দেখা যখন করবে না। তোমার পড়াশোনার জন্য সব বুঝলাম, মাঝে মধ্যে একটু ফোন করে। ফোনটা বাবা নিয়ে নিয়েছে। হ্যাঁ, বলেছে আগে পাশ করব, তারপরে আমার ফোন আমাকে দেবে। এরপরে দ্যুতি আর কথা বাড়াতে পারেনি। প্রায় 6টা মাস পরে চাকরির পরীক্ষা দেবার পর রেজাল্ট বেরিয়ে চাকরি হতে হতে বছর ঘুরে যাওয়ার কথা, কিন্তু এবার আর তাই হলো না। বাপনদা আগেই বলেছিল, এবার একটা দিয়েই দেখ, দেরি হবে না, বুঝলি? আরে হাওয়া বদলাচ্ছে তো, বুঝতে পারছিস না? বাপনদা যাদেরকে পড়াতো তাদের মধ্যে প্রায় 5 জনই পেয়ে গেছে মাস্টারি চাকরিটা, আর বাদবাকি 5 জন পুলিশ ডিপার্টমেন্টে ঢুকেছে। বাপনের কোচিংয়ের রীতিমতো জয় জয়কার। ঘরে ঢুকতেই দ্যুতির চোখে চোখ পড়ে গেল সৌমিত্রর। এতক্ষণ দ্যুতি মাথা নিচু করে বসেছিল, পরনে ওই হালকা রঙের শাড়িটা, তার সাথে একটা ডিপ কালারের ব্লাউজ, চকলেট কালার। হালকা গয়না পরে আছে, স্টোনের, কিন্তু ভালো লাগছে। এই 6 মাসের মধ্যে, না 6 মাস হয়তো না, আরো বেশি কিছু, দ্যুতির শরীরে বেশ পরিবর্তন হয়েছে। আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে, চোখের তলায় হালকা কালি, বোধহয় কথা না বলতে পারারই বিরহ যন্ত্রণা, আর
শরীরের প্রত্যেকটা ভাঁজ বলেই দিচ্ছে অনেকদিন সে ভালোবাসার স্পর্শ পায় না। সৌমিত্র ষষ্ঠ ইন্দ্রিয় কেমন যেন নড়ে উঠল। ইচ্ছে করছে এক্ষুনি ছুটে গিয়ে দুটির ঠোঁটে নিজের ঠোঁট রাখতে, ওর হাত দুটো দিয়ে একেবারে শেষ করে দিতে দুটির শরীরের সবটুকু, যেইভাবে ও সবসময় দুটিকে কাছে পেতে চায়, ভালোবাসতে চায়। ও শরীরের অতলে তলিয়ে যেতে চায়, কিন্তু তলদেশের কিনারা খুঁজে পায় না। লাস্ট কবে এসেছে কাছাকাছি মনে পড়ে না সৌমিত্রর। সৌমিত্র ঢোক গেলে ওর হাতে তখনও সেই চিঠিটা রয়েছে চাকরির। সবে মন্দির থেকে আসার জন্য কপালে একটা সিঁদুরের টিপ জল করছে। দুটির বাবা দেখে বললেন, এই তো উপযুক্ত বন্ধু, দেখেছিস? দেখ দেখ, তোকে বারবার বললাম তোর কাছের বন্ধুদেরকে একটু জানা। আরে সৌমিত্র, এসো এসো। সৌমিত্র প্রণাম করে দুটির বাবাকে। ওর মা ততক্ষণে নেমে এসেছে। মিষ্টির একটা থালা ওই টেবিলের ওপর রেখে উনি বললেন, আর কিন্তু শুনবো না দিদি, অনেক মিষ্টি সরিয়েছি। দুটির বাবা কম মিষ্টি আনেনি, আমাদের সবার জন্য আছে, আপনারা দয়া করে খান, না হলে কি করে চলবে বলুন তো? না জি, বলেন কি বলুন তো, এত মিষ্টি খেলে সুগার হয়ে যাবে। একই ওর বাবার সুগার হয়েছে। অনিন্দ, তোর বাবাকে বারণ কর দেখি। এইবার সৌমিত্র চোখটা আটকায় দুটির ঠিক বিপরীত দিকে বসা একটি মহানায়ক দেখতে ছেলের ওপরে। দেখতে ছেলেটা ভীষণ সুন্দর, পুরো নায়ক নায়ক গড়ন, চোখে চশমা পরা, মুখে হাসি, ফ্রেঞ্চ কাট দাড়ি। উচ্চতায় বোধহয় সৌমিত্রর কাছাকাছি হবে, তবে সৌমিত্রর থেকে খানিকটা লম্বা হলেও হতে পারে, আবার নাও হতে পারে। তবে দুটির বাবা ওদের দুইজনের থেকেই আরো একটু লম্বা। উনি বললেন, এই যে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার মেয়ের অনেক ছোটবেলাকার বন্ধু সৌমিত্র, তাই তো? হ্যাঁ, আপনি আমার নামটা মনে রেখেছেন কাকু? মনে রাখবো না? শোনো শোনো, আমার মেয়েকে নোটসপত্র দিয়ে এরা সব সময় সাহায্য করতো। আমার মেয়ের এই যে এত ভালো মার্কস, এত ভালো রেজাল্ট, সব কিছু কি আর ওই মাস্টারের জন্য হয়েছে? ওদের হেল্প ছাড়া মাস্টারের নোটটা ওর কাছে পৌঁছাতো কি করে? মেয়ে তো রুগ্ন, অল টাইম ওই সর্দি লেগে থাকতো। অনিন্দ, দেখে নাও, আমার মেয়ের বন্ধু সৌমিত্র। আর সৌমিত্র, পরিচয় করিয়ে দিই, আমার বন্ধুর ছেলে অনিন্দ, অনিন্দ সান্যাল। এই তো দুটির হবু স্বামী, বিরাট বড় কোম্পানির সিইও, বুঝলে? অনিন্দ উঠে আসে, হ্যান্ডশেক করে সৌমিত্রর সঙ্গে। সৌমিত্রর হাতের তলা রীতিমতো ঘামছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। দুটি বলে, বসো। আর কথা বাড়াতে পারে না সৌমিত্র, চোখের কোনা চকচক করছে জলে। এবার কি করে সেটাকে আটকায়? সে বলে, না না, আমি এখন যাই, ওই বাড়িতে আসলে তোমার হাতে এটা কি? এটা এটা চাকরির লেটার। সঙ্গে সঙ্গে অনিন্দ বলে, চাকরি? কিসের? মাস্টারি, স্কুল মাস্টার কোথাকার? ওই ওই আর কিছু বলতে পারে না সৌমিত্র। দুটির সঙ্গে চোখে চোখ পড়েছে, দুটির চোখের ভেতরেও জলকণাগুলো চকচক করছে উজ্জ্বল হীরের মতো, একদম চোখের কাছে। আর বেশি কথা বাড়ালেই টক করে পড়বে। সঙ্গে সঙ্গে দুটির বাবা বললেন, বাহ, চাকরিও যখন হয়ে গেছে সে তো খুব ভালো কথা, খুব ভালো খবর। তাই এই খবরটাই বুঝি দুটিকে দিতে এসেছিলে? সৌমিত্র বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু দুটি কেন, আপনাদের সবাইকেই। আমি চাকরিটা পেয়ে গেছি। বাহ, খুব ভালো খবর। দুটি শুনলি? তোর সব বন্ধু বান্ধবরা এক এক করে চাকরি পেয়ে গেল রে মা। তোকে কবে বলেছিলাম অনিন্দর কোম্পানিটা জয়েন করতে, তুই তো শুনলি না। আর চিন্তা করবেন না আঙ্কেল, বিয়ে করে ব্যাংককে নিয়ে গিয়ে ও ঠিক চাকরি করবে। তাছাড়া আমরা তো আর এখানে থাকবো না, সোজা ফুলসজ্জার পরই আমরা ব্যাংকক। ফুলসজ্জার কথাটা রীতিমতো সবার সামনে বলতে এতটুকু ঠোঁটের কোনায় বাঁধল না অনিন্দর, কিন্তু দুটি তখন লজ্জায় লাল, আড়ষ্ট, আঁচলটা টেনে গা ঢাকার চেষ্টা করছে। সৌমিত্রকে বারবার বোঝানোর চেষ্টা করছে, এই শরীর তুমি ছুঁয়েছ অনেকবার, এখানে আবার কেউ হাত দেবে কি করে? আমি পারবো না অন্তত।
অন্য কোনো ব্যক্তির সঙ্গে আর কিছু করতে। সৌমিত্রও বেরিয়ে গিয়েছিল। দুতির মা বললেন, একটা মিষ্টি খেয়ে যা বাবা, তোকে তো কিচ্ছু খাওয়াতে পারি না, সবসময় পালিয়ে যাস। চাকরি পেয়েছিস সেই সুবাদে একটা খা, আর বান্ধবীর বিয়ে ঠিক হয়েছে এত ভালো জায়গায়, সেই জন্য আরেকটা। সৌমিত্র বলল, না, ও মিষ্টি আমার গলা দিয়ে নামবে না, আসলে মিষ্টি খুব একটা পছন্দ করি না তো। বেরিয়ে গিয়েছিল সৌমিত্র। দুতি জানে এইবার ওর মোবাইলে অনবরত ফোন আসবে। হয়েছিল তাই। ওর ওপরের ঘরে কম্পিউটার টেবিলের ঠিক ড্রয়ারের ভেতরে ফোনটা সাইলেন্ট মুডে রাখা থাকলেও তার এত জোরে শব্দ যে কম্পন ছুটে যাচ্ছে গোটা কম্পিউটার টেবিলটায়। দুতি বলল, আমি তাহলে এখন উঠি, কথাবার্তা তো সব হয়েই গেল। হ্যাঁ হ্যাঁ মা, তুমি ওঠো। তাছাড়া তোমাকে আমাদের এত পছন্দ হয়েছে দাদা, আমরা কিন্তু আগামী মাসেই বিয়েটা দিয়ে দিতে চাই। আগামী মাসে হবে নাকি? কেন হবে না, ইচ্ছে করলেই হবে। তাছাড়া আমাদের তো কোনো দেনা পাওনার কথা উঠছেই না, শুধু আপনার লক্ষ্মীমন্ত মেয়েটাকে দিন। আর আপনাকে তো ও কম দিন হলো চেনে না, আপনারা ছোট্টবেলার ল্যাঙট পড়া বন্ধু, একে অপরকে খুব ভালো করেই বোঝেন। তাছাড়া ছেলে দুটির জন্য পাগল, জানেন তো। অনিন্দ মাথা নিচু করে সে দুটির দিকে তাকিয়ে বলে, আমরা কি একটু নিজেরা কথা বলতে পারি? না, পারি না। দুতির এমন জবাবটা আশা করেনি দুতির বাবা। তাড়াতাড়ি শাড়ি গুছিয়ে এসে রুদ্ধশ্বাসে ওপরে উঠে যায়। তাড়াতাড়ি কম্পিউটার টেবিল ড্রয়ার থেকে ফোনটা বার করে দেখে রীতিমতো SMS আর ফোনে ভরে যাচ্ছে। সৌমিত্র ওকে লিখছে চিট আর লায়ার। এবার চোখে জল চলে আসে দুতির। দরজা জানালা বন্ধ করে সে ফোন করে, আস্তে আস্তে কথা বলে, কি পাগল আমি শুরু করেছো? আমি কি করেছি? আমি তোমায় চিট করেছি? তা চিট করনি? এতক্ষণ কোথায় ছিলে? তুমি জানো না বাড়ির বাইরে বেরিয়েই ফোন করছো? আমার উঠে আসতে কত অসুবিধা হয়েছে। ও ও, নতুন নাগর পেয়ে। চুপ করো, মুখ সামনে কথা বলো। আমি কিচ্ছু করিনি। কিছু করনি? আমি কি বুঝি না? ওই ছোড়া কি সুন্দর চকচক করে তাকিয়েছিল তোমার দিকে। দেখো, তুমি যদি ওকে বিয়ে করে ওর সঙ্গে। এরই মধ্যে একটা বিরাট শব্দ। দুটি বুঝতে পারল সৌমিত্র যখন অত্যন্ত রাগ উঠে যায় তখন হাতের সামনে যা পায় সেটাকেই ছুঁড়ে ছুঁড়ে মারে। এখনো ঠিক তাই করছে। দুটি বলল, শান্ত হও, শান্ত হও, দেখো আমি চাই না বিয়েটা করতে। তাহলে আমায় কেন খবর দাওনি? খবর দেব না? তোমার ফোনে তুমি ইনকামিং আউটগোয়িং সব রকম পরিষেবা বন্ধ করে রেখেছো। কোন বন্ধুকে দিয়ে খবর দেব? সবাই বাইরে চলে গেছে, কেউ কেউ চাকরি পেয়ে সেটেল হয়ে গেছে। কাকে বলবো তোমার কথা? তোমার বাড়িতে যাবার মতো সাহস আমার কোনোদিনই হয়নি, তুমিও নিজে থেকে কোনোদিন নিয়ে যাওনি। আর বাড়িতে বাবা মাকে বলবো একটা বেকার ছেলেকে আমি বিয়ে করতে চাই? বেকার? আমি তখন বেকার না, আমি তখন চাকরি করছি। তাহলে সে না হয় এখন, 6 মাস আগে থেকে আমার সঙ্গেও যেমন হবে আমি কি বুঝতে পেরেছিলাম? সেই দিন রাতে বাড়ি ফেরার পরই বাবা মার আলোচনায় আমার বুক কেঁপে উঠেছিল। আমি তোমার সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম, কিন্তু তোমার ফোনের তো একই অবস্থা। দুটি দেখো, প্লিজ এটা করো না। তুমি যদি এখন বিয়ে করে ফেলো আমার কিন্তু মরা ছাড়া কোনো গতি থাকবে না। দুটি বলেছিল, পারবে পালাতে আমায় নিয়ে একদম নির্জন কোথাও, বাসা ভাড়া? পারবে? সুব্রত আর অরিত্র সমস্ত বন্দোবস্ত করে ফেলেছে। দিনটা 22শে শ্রাবণের দিন, ঝরঝরে বৃষ্টি হচ্ছে সেই দিন। রীতিমতো অনুষ্ঠান হচ্ছে পাড়ার মোড়ে, কিন্তু এমন দিনে বৃষ্টি যেন অনেকটা ওই ফিল্মের মতো। দুটি শাড়ি পরে সেজেছে, হালকা রঙের শাড়ি, হালকা গহনা। আজকে অনিন্দর আসার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য সে গাড়ি নিয়ে বেরোতেই পারেনি। দুটির বাবার কাছে পারমিশন নিয়েছে। বাবা বলেছেন, কি চাও? বাবা, আমার তো বিয়ে হয়ে যাবে, আমি তো চলেই যাব এই পাড়া ছেড়ে, এই বাড়ি ছেড়ে, চিরদিনের জন্য আমার হাজবেন্ডের সঙ্গে। শেষবারের মতো পাড়ার বাচ্চাগুলোর সাথে একবার ওই আমি 22শে শ্রাবণ দিনটা পালন করতে চাই। ওর মা বলেছিল, চাইছে যখন মেয়েটা দাও না, অসুবিধের কি আছে? তাছাড়া তো বিয়ে হয়ে যাচ্ছে, এসব নাচ টাচ আর তো করতে পারবে না। নাচ ওর স্বপ্ন। ঠিক আছে, করে নাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো। বাড়ি থেকে বেরিয়ে ফোন করেছিল সৌমিত্রকে,
ব্যাগের মধ্যে কিচ্ছু নিতে পারেনি, শুধুমাত্র নিজের মোবাইল ফোনটা। সেটারও আবার সিমটা সৌমিত্রকে ফোন করেই বন্ধ করে দেবার কথা। সৌমিত্র বলল, সব রেডি আছে, তুমি চলে এসো স্টেশনে। আমার ভয় করছে। ভয়ের কিচ্ছু নেই, আমি চাকরি করি, তোমার চিন্তা কিসের? তোমার খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না, চুপচাপ চলে এসো, বুঝেছ? পৌঁছে গিয়েছিল দুটি স্টেশনে, মাথায় ঘোমটা দিয়ে মুখ ঢেকে। যদি পাড়ার কেউ দেখতে পায় তাহলে বিপদ। কিন্তু না, 7 দিন পর বাবা মার বাড়িতে ফিরে আসার সাহস দেখাতে চেয়েছিল দুটি, কিন্তু পারেনি। বাড়িতে পাড়ার মোড়ে বিবাহিত দুটিকে দেখে রীতিমতো পাড়ার ছেলেরা এগিয়ে এসেছিল সামনে। পাশে সৌমিত্র দাঁড়িয়ে। বিয়ে করে পালিয়ে গিয়েছিল ব্যারাকপুর, সেখানেই কাছের এক বন্ধুর বাড়িতে এই 7 দিন ছিল। তার আগে সিদ্ধেশ্বরী মন্দির থেকে সিঁদুর দান করেছিল ওরা। অরিত্র আর সুব্রত আগলে রেখেছিল ওদের দুইজনকে সমস্ত ট্রেন যাত্রাপথে। বন্ধুর বাড়িতে পৌঁছানোর পর বুঝতে পেরেছিল বন্ধুর বাড়িতে বন্ধুর অন্ধ মা থাকে, আর থাকে সেই বন্ধু একা। তাই 7 দিন ওদের বাড়ি থাকতে কোনো অসুবিধে হয়নি। আলাদা ঘরে আলাদাভাবে হানিমুনের সঙ্গে সঙ্গে আরো কত কিছু চাওয়া পাওয়া স্বপ্ন দেখেছিল দুইজন। দুটি, তুই কাকুর সঙ্গে দেখা করতে এসেছিস? বলছি বলছি তনাদা, বাবা মা এখন আমার উপরে। বলতে খুব খারাপ লাগছে, তোর বাবা তোকে খুব শাপশাপন্ত করেছে। তুই নাকি জীবনে সুখী হবি না। তোর নামে শ্রাদ্ধ শান্তিও করতে যাচ্ছিল, কিন্তু তোর মা বলেছে যতদিন তোর মা বেঁচে থাকবে ততদিন করতে পারবে না। তাই দুটি এরপরে আর বাড়ি যায়নি। ওদিকে সৌমিত্রর বাবাও বলে দিয়েছেন সৌমিত্রর জন্য বাড়ির দরজা চিরকালের জন্য বন্ধ। ব্যারাকপুরে সেই বন্ধুর বাড়ি আর ফিরে যায়নি ওরা, সোজা চলে গিয়েছিল মেদিনীপুরে, কারণ সৌমিত্রর চাকরিটা সেখানেই হয়। আজ এতগুলো বছর সেখানে সুখে শান্তিতে সংসার। দুটির গর্ভে এখনো সন্তান আসেনি। ভাগ্যিস, না হলে কি যে হতো। আজ এত বছর পর দুটি আবার ফিরে এসেছে সেই বাসা ভাড়ায়। দুটির এখন বয়স হয়েছে, চামড়া কুচকেছে, চোখের তলায় কালি জমেছে। পাশে অনিন্দ দাঁড়িয়ে, তার মধ্যেও সেই চাকচিক্য এখন আর নেই। দুটির হাতটা শক্ত করে ধরে বলল, শেষ পর্যন্ত ঘুরতে আসার জন্য এই জায়গা বায়না করলে? কি আছে এখানে? এখানে এখানে অনেক কিছু আছে অনিন্দ। বাবা মা তোমাকে পছন্দ করে দিলেও সৌমিত্র আমার জীবনে সেই পুরুষ যার কাছে আমি আবদ্ধ থেকেছি নিশ্চিন্তে। তুমি তো সবটাই জানো, তাই তোমাকে আর বারবার বলতে চাই না। এদিকে এসো অনিন্দ। ঘরের ভেতরে নিয়ে যায় দুটি। ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে বলে, জানো এই আয়নার সামনে দাঁড়িয়ে কতবার ওকে জড়িয়ে ধরেছি, কতবার চুমু খেয়েছি। এই দেখো, এখানে না একটা বিছানা থাকতো, এখন তো নেই। ওই বিছানায় থাক, আর বলতে হবে না, অনিন্দ বলে। দুটি অনিন্দর চোখের দিকে তাকায়, বলে, ভুলতে তো একটু সময় লাগবে, সেই সময়টুকুও দেবে না? তুমি আমায় প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু তুমি আমায় সাহায্য করবে মেন্টালি আর শারীরিক, মানে ফিজিক্যালি সব রকম ভাবে প্রিপেয়ার্ড হতে। সে তো সাহায্য করছি, কিন্তু এইসব কথা শুনতে গেলে বুকের পাটার জোর চাই, ওটা আমার নেই দুটি। শোনো না, এখানে বিছানা ছিল, আমরা দুইজন একে অপরকে দেখতাম, ওই সময়ও দেখতাম, আমরা মনে হতো একে অপরকে ছাড়া এক দণ্ডও থাকতে পারবো না। জানো তো, আমি তো ওর টাকা পয়সা দেখে ওকে ভালোবাসিনি অনন্ত। আমি চাকরি না পেলেও ওর সঙ্গে ঠিক পালিয়ে যেতাম, কিন্তু কিন্তু বিয়ের পরপরই যখন ওই নোটিশটা এলো যে চাকরিটা ওরা নেই, ও ভেঙে পড়লো, খুব ভেঙে পড়লো। আর একদিন রাতে আমাকে চিঠিতে লিখে দিল ও আমার সঙ্গে সংসার করতে চায় না, ওর বাবার কাছেও ফিরে যাচ্ছে, কারণ ও ফিরে গেলে ওর বাবা ওকে ঠিক মেনে নেবে, কিন্তু আমাকে শুদ্ধ মেনে নেবে না। তাই আমাকে ওই ভাড়া বাড়িতে একা রেখে, জানো আমি 3 দিন না খেয়েছিলাম,
দরজা বন্ধ করে। এরপরে বাড়িওয়ালা এসে আমাকে যখন বলল এই মাসের ভাড়া অবধি দেওয়া আছে, আর দেওয়া নেই, আমাকে বাড়ি ছাড়তে হবে, আমার তখন দিকবিদিক জ্ঞান শূন্য। আমি কতবার ফোন করেছি, সৌমিত্রকে ফোনটা রিসিভ করেনি, কতবার। তারপর তো সবটাই তোমার জানা। দুটি বাড়ি যখন ফিরেছিল তখন সে যথেষ্ট বিধ্বস্ত। শাখা সিঁদুর পরে দুটি বাবার বাড়ির সামনে ধর্ণা দিয়েছিল অনেক দিন। শেষ পর্যন্ত নিজের মেয়েটাকে, নিজের রক্তের মেয়েটাকে অমন অবস্থায় তলিয়ে যেতে দেখে ছুটে এসেছিলেন অসুস্থ মা। বাবাকে বলেছিলেন আরো সাপসাপন্ত করো মেয়েকে, অভিশাপ দাও। বলেছিলে না এই মেয়ে সুখী থাকবে না, হলো তো। বাপের জন্মে কোনোদিন শুনেছ সরকারি চাকরি যে ছেলে এত বছর করেছে তারপরে সেই ছেলের চাকরি চলে যায়? শুনেছ কোনোদিন? কোন ইতিহাসে লেখা আছে বলো, কোথায় করা আছে এমন? এই বলে মায়ের কি কান্না। বাবা বেরিয়ে এসেছিলেন, দুটির মাথায় হাত রেখে বলেছিলেন মা বাবারা কখনো অভিশাপ দেয় না রে মা, তারা সন্তানের ভালো চায় আমৃত্যু পর্যন্ত। আমি তোর এমন দুর্দশা কোনোদিনও কল্পনা করিনি। সৌমিত্রর খোঁজ করেছিল দুটি, জানতে পেরেছিল সৌমিত্রর বাবা মা বাড়ি বেচে বহু বছর আগেই চলে গিয়েছে। তারপরে দুটির জন্মদিনের দিন হঠাৎ করে অনিন্দর আশা, ওর জীবনে যেন অকালে বর্ষার মতো। অনিন্দ এসে ব্যালকনিতে দাঁড়িয়ে দুটির হাতটা চেপে বলেছিল আমি তোমার সঙ্গে সংসার করতে চাই। আমি আজও ব্যাংকক যাইনি, ফ্লাইটের টিকিট ক্যান্সেল করেছি, সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে নিয়ে যাব, তাই তোমাকে নিয়েই না হয়। দুটির বিয়েটা কোনো রকম ভাবে হয়। সৌমিত্রর তো কোনো ঠিক ঠিকানা নেই, রেজিস্ট্রি করেও বিয়ে হয়নি। তাছাড়া যে ছেলে আর ফিরে আসতে চায় না তার কথা ভেবে আর কি হবে। ভাড়া বাড়িতে থেকে বেরিয়েই যাচ্ছিল দুইজন, এমন সময় একটা ছায়া মূর্তিকে দেখে দুটি বেশ খানিকটা পিছিয়ে আসে। অনিন্দ ওর পিঠে হাত রেখে বলে কি হলো? ওটা ওটা সৌমিত্র না? না, ওটা সৌমিত্র না, ওটা এই বাড়িতে এখন যে থাকে সে। মানে? আর বয়স্ক লোক, গা নাকি পুড়ে গিয়েছিল আগুনে, তাই সবসময় কালো চাদরে নিজেকে মুড়ে রাখে। আমি তোমায় আগেই তো বলেছিলাম তুমি এইখানেই হানিমুন করতে আসতে চাইলে, থাকবে কোথায়? ঘরের অবস্থা দেখেছো কতটা বিধ্বস্ত। দুটি পিছন ঘুরে তাকায়, দেয়ালের মধ্যে এখনো দুটির আর সৌমিত্রর 5 আঙুলের ছাপের দাগ রয়েছে। আলতা মেখে শখ করে দেয়ালে রং করেছিল দুইজন। বর্তমানে যে থাকে সে বাড়িটা এখনো রঙও করেনি। বিধ্বস্ত এই এক ঘরের মধ্যে একটা মানুষ থাকে কি করে? দুটি মনে মনে ভাবল আমি জানি সৌমিত্র, চাকরি পাবার জন্য তুমি গায়ে পেট্রোল লাগিয়েছিলে, আগুনে জ্বলে পুড়ে ছাই হতে চেয়েছিলে, কিন্তু হতে পারোনি, ভাগ্য তোমাকে হতে দেয়নি। তুমি আজও ঘুরে বেড়াচ্ছ এইখানে আমার জন্য। কিন্তু আমি তোমায় চেয়েছিলাম সৌমিত্র, যখন তুমি সর্বহারা হয়েছিলে, তবু তুমি আমার কাছে আসতে চাওনি। আমাকে ভালোবাসতে তো তুমি, তাই বাঁচাতে চেয়েছিলে, কিন্তু তোমায় ছেড়ে আমি কি করে ভালো থাকবো? ঘর থেকে বেরিয়ে যায় ওরা। অনিন্দ গাড়ি চালাতে চালাতে দুটির হাতটা চেপে বলে অতীত তো অনেক হলো, এবার একটু বর্তমানকে নিয়ে ভাবো। সৌমিত্র তোমায় যদি প্রকৃত ভালোবাসতোই তাহলে তোমার জীবনে আবার ফিরে আসতো, এইভাবে তোমায় ত্যাগ করতো না। আমিও তোমায় ভালোবাসি, আজীবন তোমার পাশে থাকবো, চাকরি থাক বা না থাক, কথা দিলাম। দুটি তাকায় গাড়ির পিছন দিকে, সামনের কাছে পিছন দিকে কারো একটা প্রতিচ্ছবি ফুটে উঠছে বারবার। গায়ে কালো রঙের চাদর জড়ানো একজন ব্যক্তি, কেউ না জানুক দুটি জানে, কারণ ভালোবাসার অপর নাম যে ত্যাগ, সৌমিত্র সেটাই করেছে, হেরে গেছে জীবন থেকে সব কিছু খুইয়ে। তাই শেষ পর্যন্ত দুটিকেও নিজের জীবন থেকে বিসর্জন দিয়ে 16 কলা পূর্ণ করেছে সৌমিত্র। কিন্তু দোষটা ছিল কার? সৌমিত্রর, দুটির?
নাকি কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।